ফুল তো থাকবে কেবল ৫-৬ দিন। এই ফুল বন থাকবে প্রাণবান চিরদিন। এটি একটি উর্দু কবিতার বাংলা অনুবাদ। উর্দু কবিতাটি অনেক কঠিন, শব্দের উচ্চারণ জটিলতার কারণে পড়ছি না। তো আমাদের যারা সম্মানিত লেখক আছেন নবভাবনার এবং সম্মানিত পাঠক আছেন এবং নবভাবনার যারা অসংখ্য গুণগ্রাহী বাংলাদেশের রাজধানীর বাইরে, মফস্বলে এবং দেশের বাইরে অবস্থান করছেন, তাদের জন্য আমাদের নবভাবনার একটি অনুষ্ঠান চলছিল যে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা কেন্দ্রিক যে সাহিত্য চর্চা কিংবা কাগজগুলো বের হয়, এর বাইরে আমাদের সেই মনপুরা দ্বীপ কিংবা নিঝুম দ্বীপ কিংবা মহেশখালী, চর কুতুবদিয়া, চর ফ্যাশন কিংবা অন্যান্য যে প্রান্তিক অঞ্চলগুলো আছে, সেই জায়গাগুলোতেও কী ধরনের সাহিত্য চর্চা হচ্ছে, কী ধরনের সাহিত্য আমোদে মানুষ বসবাস করছে এবং সেই অঞ্চলগুলোতে তাদের সাহিত্য সংগঠনগুলোর মুখপত্র বা কী ধরনের প্রপত্র কিংবা পত্রিকা বের হচ্ছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। সেই সাহিত্য সাময়িকী সমাচার যে অনুষ্ঠানটি আমাদের ছিল, বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সেই সাহিত্যপত্রগুলোকে একটি বৃহৎ পরিমণ্ডলে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যে প্রয়াসটি ছিল, এই প্রয়াসটি মাঝখানে আমাদের বইমেলা এবং অন্যান্য নবভাবনার গোছালো এবং গবেষণার কাজের জন্য বন্ধ ছিল। আমরা আবার নতুন করে সেই স্বমহিমায় ওই অনুষ্ঠানটিতে আমরা ফিরে এসেছি। এটি আমাদের বিভিন্ন ধরনের যারা সাহিত্য বোদ্ধা, সাহিত্য যোদ্ধা কিংবা যারা মনের ভিতরে সাহিত্য নিয়ে একটি আকাঙ্ক্ষা লালন করে যে বাংলাদেশ একটি সাহিত্যের সবুজ আকাশ, যেমন চারদিকে বিস্তৃত জমিন, সেই জমিনের মতো একটি উর্বর সুফলা সাহিত্য ভূমি হবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকের এই সাহিত্য সমাচারে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। যেহেতু উর্দু কবিতাটি দিয়ে শুরু করা হয়েছিল যে ফুল তো শুকিয়ে যাবে, থাকবে না ৫-৬ দিনের বেশি, কিন্তু একটি ফুল বন বা একটি ফুল বাগান যদি আমরা রচনা করতে পারি, সেই বাগানটি আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা আরও নতুন করে ফুল উৎপাদন করবে। আমাদের এই সাহিত্যপত্র বা এই সাহিত্য সংস্কৃতির কাগজগুলোকে আমরা যদি সবগুলো কাগজ বা একটি কাগজকে যদি আমরা একটি ফুলের বাগান ধরি, তাহলে এই বাগানটি আসলেই বহুদিন, বহুকাল, বহু যুগ ধরে মানুষের মনে সুবাস ছড়িয়ে যাবে। তো সেই জায়গা থেকে আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব একটি বিশেষ সাহিত্যপত্র। সুখবর হলো এই সাহিত্যপত্রটি মানে এর প্রথম বর্ষের প্রথম সংখ্যাটি আমাদের হাতে আছে এবং এই সাহিত্যপত্রটির একটি ব্যতিক্রমী আয়োজন আছে। সেটি হলো সম্পাদক তার সম্পাদকীতে বলেছেন যে আমরা মূলধারার সাহিত্যপত্র যেগুলো দেখি রাজধানী ঢাকার বাইরে কিংবা মফস্বলে, সেখানে সেই পরিমণ্ডলে আমাদের যে প্রধান ভাষা বলা হয়, আমাদের যে জাতীয় ভাষা কিংবা আমাদের যে দাপ্তরিক ভাষা, আমাদের যে রাষ্ট্রীয় ভাষা, সেই বাংলা ভাষার বাইরেও আরও প্রান্তজনের কিছু ভাষা আছে, আরও মানুষের কিছু মাতৃভাষা আছে আমাদের দেশের আনাচে কানাচে বিভিন্ন অঞ্চলে, যেমন নওগাঁয় কিংবা রাজশাহীতে সাঁওতালদের ভাষা আছে কিংবা পাহাড়ি জনগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষা আছে। এই যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বাংলাদেশের অঞ্চলে আরও যারা জাতি আছে, যাদের নিজস্ব মাতৃভাষা আছে, তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের নিজস্ব প্রার্থনা, আরাধনা, উৎসব, পার্বণ, আরও যা কিছু আছে, এই তাদের এই জায়গাগুলো, তাদের এই জীবনের সব কিছু নিয়ে তারা যে কী ধরনের সাহিত্য রচনা করে, কী ধরনের গান, গল্প, কবিতা, নৃত্য, গল্প, ছায়াছবি রচনা করে, সেগুলো আমাদের এই বৃহৎ পরিমণ্ডলে অন্যান্য ভাষার পাঠকদের মাঝে কিংবা আমাদের যে রাষ্ট্রীয় দাপ্তরিক ভাষার যে পাঠক আছেন তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটি ভালো উদ্যোগ নিয়েছেন এই অনুভব পত্রিকার সম্পাদক তুষার প্রসূনকে। এই কারণে আমরা নবভাবনার পক্ষ থেকে বেশি ধন্যবাদ দেব যে তিনি এই পত্রিকাটিতে দুটি অংশ করেছেন, একটি মূল বা আমাদের এই রাষ্ট্রীয় কেন্দ্রীয় ভাষার লেখকদের লেখা, এরপরে আছে সেই প্রান্তিক বা আমাদের প্রান্তে যারা আছেন, বিভিন্ন পাহাড়ে বসবাসকারী যারা বা আমাদের
মানে আদিবাসী বাঙালি আছেন, তাদের যে ধরনের সাহিত্য, তাদের যে ধরনের রচনাগুলো আছে, কবিতা, গান, সেই জায়গাটাও তার এই পত্রিকায় তিনি সুন্দরভাবে তুলে এনেছেন। কাজটি অত সহজ এবং খুব সুন্দরভাবে করার মতো না, এটি খুবই কষ্টসাধ্য কাজ। কারণ তিনি তার সম্পাদকীয়তে বলেছেন যে এটি পত্রিকাটি করোনার সময় থেকে উদ্যোগ তারা নিয়েছিল। এই যে যে যার জন্য কিংবা যে পত্রিকাটির জন্য এতগুলো কথার আয়োজন, এতগুলো কথার মালা গাঁথা হলো, সেই পত্রিকাটি হচ্ছে অনুভব। অনুভব শব্দটি মনে আসলেই বা মুখে আসলেই একটা ধরনের অন্যরকম ঝাঁকুনি, অন্যরকম কাঁপুনি, অন্যরকম একটা বোধ কাজ করে। সেই অনুভব পত্রিকাটি আমরা দেখতে পারি। এই যে অনুভব পত্রিকাটি আপনি দেখুন, এটির প্রথম এবং প্রথম বর্ষের প্রথম সংখ্যা আমাদের হাতে আছে। এর প্রচ্ছদটি নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা আসি এর সূচি এবং সূচিপত্রের বিন্যাস নিয়ে। তারা তাদের অনুভব পত্রিকার লক্ষ্য কিংবা তাদের অনুভব পত্রিকার একটি স্লোগান দিয়েছে, শিল্প সাহিত্য লালনের কাগজ। লালন শব্দটি অনেক বড় বিষয়। ধারণ, চারণ, লালন, এরপরে আছে ধর্ম। তো এই জায়গাটায় আমরা যাব না, তবে এই পত্রিকাটির উৎসর্গ অংশটি আমাদের ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন এই পৃথিবী একটি মহামারীর করাল গ্রাসে নিভে গিয়েছিল প্রায়। সেই করোনা নামক যে কলুষ, এই কলুষের কারণে প্রায় 2 বছর বা 2.5 বছর পুরো পৃথিবী স্তমিত হয়ে গিয়েছিল। মানুষের জীবন মান, জীবনযাত্রা সব কিছুই যখন সংকটে এবং মানুষ মৃত্যুর মুখে ছিল, সেই করোনায় যারা অকালে মৃত্যুবরণ করেছেন, সেই যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সংখ্যাটিকে উৎসর্গ করা হয়েছে। এই বিষয়টি সম্পাদকের একটি মানবিক সেন্স বা মানুষের প্রতি যে দরদ বা মানুষের প্রতি তার এক ধরনের নিখাদ নিরেট যে প্রেম, এটি দিয়ে বোঝা যায় যে আসলে সাহিত্য তো আমাদের শুধু লেখা বা লিখে প্রকাশ করলাম কিংবা একজন পাঠক পড়লো, শুধু এই বিষয়টি নয়। বিষয়টি হলো সাহিত্য রচনা করে যদি আমরা মানুষের বোধের জায়গাটাকে চাঙ্গা করতে না পারি, মানবিকতার জায়গাটাকে মজবুত করতে না পারি, তাহলে তো সেই সাহিত্য আসলে সময়ের কালস্রোতে হারিয়ে যায়। সময়ের উর্বর পলি হয়ে নতুন কোনো জায়গায় গিয়ে নতুন একটি আবাস, নতুন একটি ফসলের ক্ষেত তৈরি করে না। তো সম্পাদককে এই জন্য ধন্যবাদ দেওয়া হবে যে তিনি এখানে যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন করোনা মহামারীর সময়, তাদেরকে উৎসর্গ করেছেন। তো তুষার প্রসূনের এই পত্রিকার নামটি করেছে প্রীতম রায়। আমরা সম্পাদকীয় কিছু কথা বলেছি। আমরা এই পত্রিকার সূচির কিছু বিন্যাস নিয়ে কথা বলা যেতে পারে। এই পত্রিকার সূচিপত্রের প্রথমেই তারা প্রবন্ধ বিভক্তিকে রেখেছেন। প্রবন্ধে তারা শুরুই করেছেন মাতৃভাষা, আমাদের 21শে ফেব্রুয়ারির যে উজ্জ্বল আয়োজন ছিল, যে আমাদের এই সুন্দর স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি, এই যে আমি সুন্দর করে বাংলা ভাষায় কথা বলছি, আমরা নবভাবনা বাংলায় সম্পাদনা করছি, এই যে প্রাণকে উন্মোচন করে একেবারে ভেতর থেকে যে কথা বলা, সেই কথা আমরা 21শে ফেব্রুয়ারি না আসলে বলতে পারতাম না। সেই 21শে ফেব্রুয়ারির একটি বিস্তৃত প্রবন্ধ দিয়ে এই পত্রিকাটির শুরু হয়েছে। সুন্দর শিরোনাম, লেখক অরুণ মৈত্র, তিনি শিরোনাম দিয়েছেন 21 পলাশরাঙ্গা লাল টকটকে ভবিষ্যতের দিক নির্দেশ। তো আমাদের এরপরে আছে এখানে আমাদের স্বাধীনতা ও বাংলা কবিতা, বেশ সুন্দর প্রবন্ধ লিখেছেন হাসান আল আবদুল্লাহ। এরপরে এখানে যে প্রবন্ধটি আমাদের এই 2024 সালের মাঝামাঝি এসে এখনও খুবই দীপ্যমান একটি লেখা, সেটি হচ্ছে দীপঙ্কর গৌতমের সংস্কৃতির সংকট এবং সংগ্রাম। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের এই সভ্যতার সংকট, সংস্কৃতির সংকট, আমাদের চিন্তার সংকট, এই জায়গাগুলো কেন জানি মনে হয় এখন আরও বেশি হচ্ছে। সামনের এই দিনগুলোতে আরও বেশি আমরা এই সংকটের মুখোমুখি হচ্ছি। আমাদের যেমন আমাদের এখন নানামুখী টানাপোড়েন চলে এসেছে।
জীবনকে বাঁচিয়ে রাখা, আবার মনের যে মানসপাট, মনের যে ক্ষুধা, সেটিকে জাগিয়ে রাখা, দুটোকে চালিয়ে নিতে গিয়ে আমরা আসলেই প্রকৃতভাবে খুবই হিমশিম খাচ্ছি। তারপরেও তো আমাদের সেই সুকুমার বৃত্তিগুলো থেমে নেই, সেই সুকুমার বৃত্তিগুলোকে আমরা চালিয়ে নিচ্ছি, কেননা আমরা সুন্দর ফুল হয়ে সুবাস ছড়াতে চাই, সেরকম ফুল বাগান থাকতে চাই সেই উর্দু কবিতার মতো। তো দীপঙ্কর গৌতম এই সংস্কৃতির সংকটে আমাদের প্রাচীন বাংলাদেশের ইতিহাস, প্রাচীনকাল থেকে এখন অবধি যে ধরনের সাহিত্যিক টানাপোড়েন, সাংস্কৃতিক টানাপোড়েন, আর্থসামাজিক টানাপোড়েন, রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার পালাবদল, চিন্তার পালাবদল সব ঘটেছে, সেই জায়গাগুলো এখানে উঠে এসেছে। এরপরে এই পত্রিকাটিতে অনুবাদের একটা ভালো জায়গা রেখেছেন সম্পাদক, অনুবাদ গল্প রেখেছেন দুটি, অনুবাদ কবিতা রেখেছেন। ডরিস লেসিং বিশ্ব সাহিত্যের খুবই শক্তিমান গল্পকার, তার গল্পের অনুবাদ আছে এখানে। এরপরে আমাতু আইদুয়ের গল্প আছে। সবচেয়ে ভালো এখানে ভ্রমণ বিষয়ক একটি গল্প আছে রেঙ্গুনের, রঙ্গিলা রেঙ্গুন। এটি খুবই মনোগ্রাহী একটি রচনা, আপনারা পত্রিকাটি সংগ্রহ করে পড়ে নেবেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ানমার ভ্রমণ, তৎকালীন বার্মা, এবং শরৎচন্দ্রের যে দীর্ঘদিন বার্মায় বসবাস এবং তারপরে লেখকের বার্মায় বসবাস, তিনটি মিলেই তিনি সুন্দর একটি রচনা এখানে লিখেছেন। এরপরে এখানে বিভিন্ন চাকমা ভাষায়, আমরা শুরুতেই বলেছিলাম যে চাকমা ভাষার এখানে বিভিন্ন আয়োজন আছে। চাকমা ভাষায় কবিদের একটি বড় প্রবন্ধ আছে, এবং চাকমা ভাষায় তৌফিকুল ইসলাম চৌধুরী, তিনি চট্টগ্রামের লেখক, তিনি লোকসাহিত্য লোকসংস্কৃতি বিষয়ক ভালো লেখা লেখেন, এবং তার একটি নিবন্ধ আমাদের নবভাবনার চলতি সংখ্যা লোকাচার ও ঈদ আয়োজনে প্রকাশ হয়েছে। তিনি একজন ভালো মানের সাহিত্য, বিশেষ করে লোকসংস্কৃতি এবং লোকাচার নিয়ে ভালো গবেষক, তার একটি প্রবন্ধ এখানে আছে। এরপরে আছে আমাদের সুজালো যশের কবিতা উল্টো রথের মায়া, এটিও বেশ সুন্দর কবিতা, সুজালো যশের উল্টো রথের মায়া। আমরা একটু এটি দেখে নিতে পারি। সুজালো যশ উদীয়মান তরুণ, সে নাট্যকলা নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহে। তার একটি নতুন বই এবার বইমেলায় বের হয়েছে সুজালো যশের। সুজালো যশের এই বইটি আমাদের ভাবনা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। সে একজন উদীয়মান তরুণ তুর্কি বলা যায়। এই সুজালো যশের এই বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো সুজালো যশের একটি কবিতা এখানে আছে উল্টো রথের মায়া, আমরা একটু পরে দেখতে পারি কি লিখেছে সে। মিথোলজির শরীর নাকি ভ্রো ফুলের হৃদয়, হাওয়া থেকে ঝরে যায় কোথাও কিছু অন্ধকারের ঠোঁট। এখানে দুর্ভিক্ষের বয়স গড়ালে মহাকালের বুক থেকে অজস্র অস্তিত্বের পালক খসে পড়ে। শামুকের কুলাচার খুঁটে খুঁটে খেয়ে নেয় যেন সমস্ত মায়াবী চোখ। তবু এই সংকটে পাশ কেটে চলেছে অজানা এক সববাহক। অথচ নেপোলিয়নের রোদ পাহাড়ি রমণীর নিঃশ্বাস মুড়িয়ে দিতেই ঝর্ণা বেয়ে নেমে যায় বিনির্মাণের পথ। খুবই কাঠখোট্টা, খুবই অন্তর্মুখী এবং খুবই ব্যাখ্যা বিশ্লেষণধর্মী কবিতা, আমরা ওদিকে হাঁটবো না। এখানে বিপন চাকমার একটি গল্প আছে টুকুর কাহিনী। এরপরে আমাদের এখানে নবভাবনার নিয়মিত লেখক বঙ্গ রাখাল, তিনি নিজেও কয়েকটি পত্রিকার সম্পাদক, তারও এখানে কবিতা আছে। মামুন মুস্তফার একটি সুন্দর প্রবন্ধ আছে ছড়া ও লোকাচার নিয়ে। এরপরে জগৎজ্যোতি চাকমার একটি কবিতা আছে সুন্দর, সম্পর্ক শিরোনামে। গিরিশ গৌরীকে সবাই চেনেন, তারও একটি কবিতা আছে। এরপরে আমাদের অরবিন্দ চক্রবর্তী, যিনি ভারত বিচিত্রার বর্তমানে সম্পাদক, তারও একটি সুন্দর কবিতা আছে এই পত্রিকায়, অনুভবে আপনারা পড়ে নিতে পারবেন। এরপরে এখানে চাকমা ভাষায় দেশাত্মবোধক একটি গান আছে। আমরা এই গানটি আমরা না পড়লেই নয়, আমরা যেহেতু গীতিকার নই, তারপরেও আমাদের এই নবভাবনার অসংখ্য পাঠক এবং সম্মানিত লেখকদের উদ্দেশ্যে গানটি না শোনালেই নয়। তো আমরা সেই রিপন চাকমার চাকমা ভাষায় রচিত একটি দেশাত্মবোধক গান আমরা এখানে আবৃত্তি করতে পারি। গানের শিরোনাম অনুরোধ। আরো যদি দাও বিধি একটা জনম, দিও তবে এ মাটির পাহাড় বনে। করজোরে তব কাছে এ মিনতি শুধু, পাখি হব কোনো এক জুম ঘর পাশে। গেঁদা ফুল হয়ে রব শুধু হেসে হেসে, বাঁশরীর সুর হব পাহাড়ের কোলে।
বেড়াবো যে ঘুম বয়ে সে সুরের দোলে, কোনো এক যুবতীর মিঠে হাসি হব, ঝুমের ওই ধান খেতে আশা বুকে বেঁধে, শিশিরের ফোঁটা হয়ে রব ঘাসে ঘাসে, ঝুমে আর পাহাড়ে দিন যাবে হেসে। চমৎকার একটি গীতি কবিতা এবং একটি ভালো গান। যারা আমাদের নবভাবনার সঙ্গে যুক্ত আছেন প্রায় 9,000-এর অধিক লেখক, পাঠক এবং গুণগ্রাহী, তাদের ভালো লাগলে এই গানটিকে সুর আরোপ করে এবং এটা নতুন করে সঙ্গীত আয়োজন করা যেতে পারে। সুন্দর একটি গান এবং এর দৃশ্যায়ন করা যেতে পারে। আমাদের আমাদের যে আয়োজন, এটি ছিল সাময়িকী সমাচারের ঈদ, বইমেলা এবং আরও আনুষঙ্গিক সময় পেরিয়ে প্রায় 3 মাস পরে নতুন করে শুরু হলো। আগামীতেও আমরা একটি নতুন আয়োজন নিয়ে আসবো। সেটি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা এই মুক্তবলি পত্রিকাটি নিয়ে আগামী অনুষ্ঠানে কথা বলবো। আপনাদের সাহিত্য চর্চা আরও সুগঠিত, সুপরিকল্পিত ও সুন্দর হোক এবং প্রত্যেকটি পত্রিকা তার নিজস্ব রচনা শৈলী, নিজস্ব সূচিপত্র নিয়ে পাঠকের মনে একটি জায়গা করে নেক এবং আপনারা আপনাদের যারা সেই মফস্বলে কিংবা প্রান্তিক জায়গায়, যারা একেবারেই দ্বীপে কিংবা বিচ্ছিন্ন জায়গায় আছেন, যিনি সেইভাবে বলতে হয় পতিত সেই কুপির আলোতে যিনি লেখালেখি করছেন, লেখাগুলো আলতো করে গুছিয়ে একটি তরঙ্গের মধ্যে কিংবা একটি পুরনো ট্রাঙের মধ্যে লিখে দিয়েছেন, সেই লেখাগুলো বের করুন। এবং আমরা চাই এই ধরনের পড়ে থাকা অবহেলিত এবং যোগাযোগ বিচ্ছিন্ন লেখাগুলো লেখক হিসেবে তার লেখাগুলো এক ধরনের নক্ষত্র হয়ে আরও আলোকিত করুক আমাদের বাংলাদেশের সাহিত্যকে তথা বিশ্ব সাহিত্যকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।